হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার নতুন কিছু গল্প নিয়ে চলে আসলাম। দীর্ঘ 3 থেকে 4 মাস পরে আমি হয়তো বা আজকে অনেক দিন পরে ব্যাক আসছি। তো আজকে থাকছে হ্যালোইনের স্পেশাল পর্ব। সবাইকে হ্যাপি হ্যালোইন। এবং আজকে যে গল্পগুলো শেয়ার করব সেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আমি অত্যন্ত দুঃখিত যে আমি এতদিন আপনাদের সাথে কোনো গল্প শেয়ার করতে পারিনি। আকাশ মাহমুদের একটা ঘটনা পড়ছি। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক ওইভাবেই পড়ে শোনাচ্ছি। 2011 সালের কথা। হঠাৎ করে আর্ট করার অর্ডার পেলাম। এয়ার সিমেন্ট নামে এক সিমেন্ট কোম্পানির দেয়াল লিখন, লোগোসহ সিমেন্টের বস্তা আর নাম। কাজ করতে হবে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে। আমাদের টিমে আমরা মোট 5 জন। আর্টিস্ট হিসেবে আমি এবং মাসুম ভাই। হেল্পার হিসেবে 3 জন আছে। মাসুম ভাইয়ের বন্ধু সুমন আর এক মুরব্বী চাচা, সাথে এলাকার এক ছেলে নাম সুরুজ, ডাকনাম চেতন। রমজানের 3 রোজায় আমরা ট্রেন ধরলাম। যাওয়ার সময় অনেক মজা করলাম। চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে দেখলাম পুরো শহর সাজ অবস্থা। রিক্সা করে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাশে বাজারে উপস্থিত হলাম। হোটেল কোম্পানি থাকার ব্যবস্থা করেছে। হোটেলের অর্ধেক মাটিতে আর অর্ধেক নদীতে। বারান্দায় দাঁড়ালে হু হু বাতাসে মনে হয় টাইটানিক জাহাজে আছি। কিন্তু হোটেলের চেহারা 3 মাস গোসল করে না এমন নোংরা। আমরা হোটেলে ঢুকে দেখলাম সেখানে দিনের বেলাতেও অনৈতিক কাজ এবং মদ খাওয়া সাধারণ কাজের মতোই চলছে। আমরা লজ্জায় সেই হোটেল থেকে বের হয়ে এলাম। আর যাই হোক, এই হোটেলে থাকা যায় না। ওখানকার স্থানীয় একজনকে বললাম আশেপাশে কোথাও কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কি না। সেই স্থানীয় মানুষের সাহায্যে মহানন্দা ব্রিজ থেকে একটু দূরে গ্রামে একটা ভাড়া বাড়ির খোঁজ পাওয়া গেল। গেলাম সবাই মিলে, হাতে রঙের বড় বড় কৌটো আর কাঁধে নিজেদের ব্যাগ। গ্রামে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে এলাম। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। দেখলাম বাঁশঝাড়ের নিচে একটা পলিব্যাগের ঘর। লুঙ্গি পরা একজন বয়স্ক চাচা বের হয়ে এলেন। আমরা যে বাড়ি ভাড়া নিতে চাইছি তিনি সেই বাড়ির কেয়ারটেকার। সমস্যা হচ্ছে তিনি বাড়ি ভাড়া দেবেন না। তাকে অনেক রিকোয়েস্ট করে শেষে হাত পা ধরে বাড়ি ভাড়া নিলাম। তিনি বললেন সমস্যা নাই, তোমরা যখন থাকতে চাইছো থাকো, বলছি কিন্তু রাতের বেলা বাইর হইও না। সন্ধ্যাবেলা আমরা ছপ ছপ শব্দ করে ধান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি। বাড়ি গ্রামের এক কোনায় মাঠের ভেতর। পাড় থেকে বাড়ি 100 মিটার দূরে। মাটির রাস্তা হাঁটু পানির নিচে চলে গেছে। দূর থেকেই দেখলাম বেশ অন্ধকার হয়ে আছে পুরো বাড়ি। চারপাশ গাছগাছালিতে মোড়ানো। সামনে কেয়ারটেকার মতিন মিয়া চাচা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছেন। তার হাতে শ শ শব্দে জ্বলছে হ্যাজাক বাতি। হ্যাজাক কিছুক্ষণ আগেই পাম্পিং করা হয়েছে। বেশ শব্দ করছে হ্যাজাকটা। অনেকদিন পর হ্যাজাক দেখলাম। হ্যাজাক এখন মাঝে মধ্যে গাছগাছালির ওষুধ বিক্রির ক্যানভাস করতেও ব্যবহার করা হয়। হাঁটু পর্যন্ত কাদা মেখে যখন আমরা পাড়ে পৌঁছলাম তখন প্রতিজনের পায়ে 4-5টা করে জোক লেগে আছে। জোক ছাড়িয়ে বাড়িতে ঢুকলাম। মতিন মিয়া চাচা চলে গেলেন। আমরা হ্যাজাকের আলোতে ঘর দেখতে লাগলাম। বেশ উঁচু ঘর, চারপাশে ইটের দেয়াল, তবে উপরের চাল টিনের। ঘরের মাঝ বরাবর ফ্যান ঝোলানো একটা রড ঝুলে আছে। একটা পুরনো খাটে পাটি বিছানো। রঙের কৌটো আর ব্যাগ রেখে মাত্র বসতে যাব তখন মাসুম ভাই বললেন আকাশ কষ্ট করে গিয়ে ওই চাচাকে আরেকবার ডেকে নিয়ে আয় তো। আমি অনিচ্ছা সত্ত্বেও জোক মারিয়ে গিয়ে মতিন মিয়াকে ডেকে নিয়ে এলাম। তিনি বিরক্ত মুখে আমার সাথে আবার পানি মারিয়ে এলেন। মাসুম ভাই ডান হাত তুলে বিছানা ঝেড়ে কেয়ারটেকার চাচাকে বসতে বললেন, কারণ মাসুম ভাইয়ের বাম হাতের তালু থেকে 4 আঙ্গুল কাটা। চাচা আমরা এখানেই থাকবো, সমস্যা নাই, তবে একটা প্রশ্নের উত্তর দেন তো, এত সুন্দর ঘর পড়ে থাকতে আপনি ওই বাঁশতলার পলি ব্যাগে করে ঘুমান কেন?
চাচা আর সেই কথায় কথা বলেন না, একটা সেইটা বলে পাশ কাটিয়ে যান। অনেক অনুরোধ করার পরে তিনি যা বললেন তাতে আমরা কুঁকড়ে গেলাম। এইবারে যিনি বানিয়েছিলেন তিনি দেশের বাইরে থাকেন। 5 বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে কম দামের মধ্যে এখানে জমি কিনে বাড়ি করে বউ আর কলেজে পড়া মেয়েকে নিয়ে এখানে উঠলেন। একদিন মেয়ের মা দেখলেন মেয়ে এই ঘরের এই রডের সাথে ঝুলে থাকা ফ্যানে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। মেয়ের প্রেম ছিল বুঝলেন। আদরের মেয়ের এই অবস্থা দেখে মেয়ের মাও দৌড় দিয়ে রান্নাঘরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে মরে যান। কী কারণে কি হয়েছিল কেউ জানে না। পরে অনেক দিন এই বাড়িতে কেউ থাকতো না। বাড়ির মালিক দুঃখে কষ্টে আবারও বিদেশে চলে যায়। আমাকে এই বাড়ির দায়িত্ব দিয়ে যায় যাওয়ার আগে। আমি অনেক দিন পরে একজন নববিবাহিত দম্পতিকে এই বাড়ি ভাড়া দিই। বিয়ের 7 দিনের মধ্যেই ভাড়া নেওয়া পরিবারের বউয়ের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মরে আর ছেলেটার লাশ পাওয়া যায় সামনের ধান খেতে। কিভাবে কি হয় কেউ জানে না। পুলিশ আসে, দৌড়ঝাঁপ হয়, কিন্তু কোনো কুলকিনারা হয় না। বছরখানেক আগে এক নদী ভাঙা অসহায় পরিবার এই বাড়িতে ওঠে। বিশ্বাস করেন বাবা, বাড়িতে ওঠার 10 দিনের মাথায় ওই পরিবারের 2 জন কারেন্টে শক খেয়ে মারা যায়। একটা মেয়ে ছিল প্রতিবন্ধী, যার একটা পা আবার পোলিওতে নষ্ট হয়ে গিয়েছে। আমার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। ওই বেডিও এই ঘরে ফ্যানের সাথে ঝুলে মরে যায়। খোঁড়া পা নিয়ে এত উঁচু ফ্যানে কিভাবে উঠে আত্মহত্যা করলো সেটা কেউ জানে না। তারপর আমি এই ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছি। এই বাড়ি আর কাউকে ভাড়া দিই না। মাঝে মধ্যে এসে পরিষ্কার করি, শুধু রাতে থাকি না। আমার ভয় করে, এখানে খুব ঝামেলা হয়। মাসুম ভাই চাচার দিকে তাকিয়ে আছেন আর আমরা সবাই 8টা চোখ দিয়ে উপরে ঝুলে থাকা রডের দিকে তাকিয়ে আছি। উপরের রড মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। মাসুম ভাই বললেন, চাচা আমরা এই যুগের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস নাই, আপনি যান, রেস্ট নিন, আমরা এখানেই থাকবো, সমস্যা নেই। রাতে আমরা শুধু কলা আর পাউরুটি খেয়ে বিছানায় গেলাম। রাত 10টার দিকে নড়বড়ে খাটে আমি আর মাসুম ভাই, নিচে পাটি বিছিয়ে 3 জন। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল। কয়টা বাজে জানি না। আমি মনে হচ্ছে কোনো মাছের বাজারের ভেতর পাটি বিছিয়ে শুয়ে আছি। মাথার উপরে টিনের উপরে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। আমি অন্ধকারে চোখ খুললাম, কিছু নেই শব্দ ছাড়া। খুব শব্দ হচ্ছে। হঠাৎ কে কে বলে চিৎকার দিয়ে উঠলাম। মাসুম ভাই লাফ দিয়ে উঠে বসে কি যেন হাতড়াচ্ছেন। আমি বললাম, ভাই আপনি শুনছেন? আপনি শুনছেন? হ্যাঁ, ম্যাচ দে। আমি অনেক খুঁজে বালিশের নিচ থেকে দেয়াশলাই বের করে কাঠি জ্বালালাম। আলো জ্বলতেই ঘরের ভেতর শুনশান নীরবতা। নিচে চেতন চাচাকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। সুমন ভাই ঘুমিয়ে আছেন। মেঝেতে হ্যাজাক জ্বালানো ছিল, নিভে গেছে কখন বুঝি নাই। মাসুমের চাচা হ্যাজাকে হাওয়া পাম্প করতে লাগলেন। আমি আর মাসুম ভাই সিগারেট জ্বালালাম। কিছুক্ষণ পর ঘর আলোতে ভরে উঠল। আমি বললাম, এমন হচ্ছিল কেন? এইসব কি? মাসুম ভাই কিছু বললেন না। চেতন বলল, ভাই দোয়া কালাম পড়লে কিছু হবে? আমি কোরআন শরীফ পড়তে পারি। রান্নাঘরের তাকের উপরে আমি কোরআন শরীফ দেখেছি। রান্নাঘরের কথা শুনে মাসুম ভাইয়ের চাচা আঁতকে উঠলেন। বললেন, ওই ঘরে 2-3 জন পুড়ে মরেছে। হ্যাঁ, আমি যাব না। শেষে আমি আর চেতন মিলে রান্নাঘর থেকে কোরআন শরীফ আনলাম। ঘরের ভেতরেই চেতন অজু করে হ্যাজাকের আলোতে কোরআন শরীফ পড়তে থাকলো। আমি সিগারেট পা দিয়ে নিভিয়ে বিছানায় শুয়ে তেলাওয়াত শুনতে লাগলাম। সবাই শুয়ে পড়ল, শুধু চেতন হেজাকের আলোতে তেলাওয়াত করতে থাকলো। বলতেই হচ্ছে যে ওর মতো একটা ছেলে যে এত ভালো তেলাওয়াত করতে পারে তা না আসলে জানতামই না। তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই।
হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল, সাথে মনে হচ্ছে অনেকগুলো হাত পুরো বাড়ির টিনের উপর থাপড়াচ্ছে। আমি মাসুম ভাইকে ধাক্কা দিয়ে জাগালাম। ঘর অন্ধকার, মনে হচ্ছে ঘরের ভেতরে কোনো মহিলা সুর করে করে কাঁদছেন। ম্যাচ জ্বালালাম, দেখলাম নিচের দুইজন বিভোরে ঘুমাচ্ছে। চেতনের সামনে হ্যাজাক নিভে গেছে, সামনে কোরআন শরীফ বন্ধ, আর চেতন সুর করে করে মেয়েদের কণ্ঠে কাঁদছে। মাসুম ভাই কয়েকবার চেতনকে ডাকলেন, চেতন, এই চেতন, চেতন। চেতন কাঁদছেই। মাসুম ভাই তারপর দিলেন একটা থাপ্পড়। চেতন লাফ দিয়ে বলল, হ্যাঁ মাসুম ভাই। এই বেটা, তুই কাঁদছিস কেন? কোথায় ভাই, আমি তো পড়ছিলাম। থাক, তোর পড়তে হবে না, আমরা বাকি দুইজনকেও ডেকে তুললাম। হ্যাজাক জ্বালানো গেল না, আর ম্যাচের কাঠিও শেষ। আমরা অন্ধকারে বসে পাঁচজনকে জড়িয়ে ধরে বসে আছি। ধীরে ধীরে চারপাশের শব্দ শুরু হচ্ছে। মনে হচ্ছে কয়েকজন টিনের চালের উপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। ঘরের তিন পাশের টিন যেন জোরে জোরে ধাক্কাচ্ছে। রান্নাঘরে কেউ চিৎকার দিচ্ছে। বাইরের টিউবওয়েলে কেউ পানি ঢেলে গোসল করছে। আমরা 5 জন এক জায়গায় বসে আছি। মোবাইলে দেখলাম রাত 3টার মতো বাজে। আমরা আগুনের অভাবে একটার পর একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরাচ্ছি। সময় যাচ্ছে না। ভোরে আজান দেওয়ার পরেও আমরা বসে থাকলাম। যখন বুঝতে পারলাম আলো ফুটেছে, তখন সব ব্যাগ রঙের কৌটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। ওই চাচাকে 100 টাকা ভাড়া দিলাম। আমরা কিছু বলিনি, শুধু বলেছিলাম চাচা ওই বাড়িতে মানুষ থাকতে পারবে না, সম্ভব না। 2 বছর পর একদিন মাসুম ভাইয়ের সঙ্গে দেখা। অনেক আলোচনার পর তিনি একটা কথা বললেন, আকাশ, ওই কেয়ারটেকার চাচার কথা কিছু জানিস? তিনি তো মারা গিয়েছেন। আমি বললাম, কিভাবে? মাসুম ভাই বললেন, যে ঘরে আমরা ছিলাম ওই ঘরের ঝুলে থাকা রডের সাথে গলায় দড়ি দিয়ে মারা গেছেন। বুঝলাম না তিনি ল্যাংড়া পা নিয়ে ওই ঘরে কিভাবে গলায় দড়ি দিয়েছেন। জগতে কত কিছুই হয়, কত রহস্যই যে অজানা আছে। যারা অশরীরে বিশ্বাস করে না তাদের বলছি, বিশ্বাস করুন আর নাই করুন, কখনো দোয়া করবেন না যে এইসবের সামনে পড়ার। এই অভিজ্ঞতা অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কে জানে আপনার খাটের নিচেই হয়তো এমন কিছু রাস্তা না আছে, হয়তো আপনার রান্নাঘরে লুকিয়ে আছে আপনার বাড়ির বাথরুমের দরজার পেছনে, কিন্তু আছে। ভালো হোক মন্দ হোক, আছে। নাই বলে ফাঁকা জায়গা নাই। এই ছিল আজকের মতো ঘটনা। তো এখন আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এটা আমাদের প্যারানর্মাল সোসাইটি থেকে নেয়া, মেহেদি হাসান সোহাগের লেখা এই ঘটনাটি পড়তে যাচ্ছি। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। 2004 সালের দিকে ঢাকা গুলশান 2 নম্বর এলাকার এক কোণে তখনও খুব শান্ত পরিবেশ। রোড 7-এর শেষ মাথায় একটা পুরনো অর্ধ ভাঙা দোতলা বাড়ি। 4 দরজায় মরিচা পড়া সাইনবোর্ডে লেখা বাড়ির নাম্বার 47। কেউ ওখানে থাকতো না বহু বছর ধরে। বলা হতো একসময় একজন পাকিস্তানি ব্যবসায়ী এখানে থাকতেন। যুদ্ধের পর হঠাৎ এক রাতে পুরো পরিবার সহ উধাও হয়ে যান। এরপর থেকে বাড়িটা বিক্রি হয়, কিন্তু বেশি দিন কেউই টিকতে পারেনি। 2005 সালে বাড়িটা কিনে নেয় রিয়াজ সাহেব। তিনি একজন ব্যাংক অফিসার, সদ্য বদলি হয়ে ঢাকায় এসেছেন। স্ত্রী মাহমুদা, ছেলে রাফি 10 বছরের, আর মেয়ে তানিমা বয়স 8 বছর। তাদের স্বপ্ন ছিল ঢাকায় নিজেদের একটা বাসা হবে। বাড়ি সাজানোর সময় থেকেই আশেপাশের মানুষ একটু অস্বস্তি দেখাতো। কেউ বলতো, ভাই, এই বাড়িতে আগে এক বাচ্চা মারা গেছিল, শুনেছি এখনো রাতে কান্না শোনা যায়। রিয়াজ সাহেব এসব প্রশ্নের কথায় হাসতেন, বলতেন অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল।
কিন্তু সপ্তম রাতে মাহমুদা একটা অদ্ভুত ঘটনা টের পান। রাত 2টা বাজে, রান্নাঘর থেকে শব্দ আসছে, হালকা ধাতব আওয়াজ, যেন কেউ থালাবাটি নাড়ছে। তিনি ভেবেছিলেন হয়তো রাফি পানি খেতে গেছে, কিন্তু রাফি তখন নিজের ঘরে গভীর ঘুমে। তিনি আস্তে আস্তে পা ফেলে রান্নাঘরের দিকে গেলেন। চোখে পড়ল গ্যাসের চুলাটা জ্বলছে, অথচ তিনি নিজেই বন্ধ করেছিলেন গ্যাসের চুলাটা। চুলার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ছোট্ট কিন্তু পরিষ্কারভাবে মানুষের আকৃতি। তিনি থমকে গেলেন। কে ওখানে? বলতে গিয়েও গলা শুকিয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ দুটি জল জল করলো লাল রঙে। চোখের পলকে পুরো রান্নাঘর অন্ধকার। চুলোর আলো নিভে গেল, বাতাস ভারী হয়ে গেল। দরজার বাইরে আজান ভেসে এলো দূরের কোনো মসজিদ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল। পরদিন সকালে মাহমুদা সব খুলে বললেন রিয়াজ সাহেবকে। তিনি হাসলেন, বললেন, তুমি হয়তো স্বপ্ন দেখেছ, রাতের অন্ধকারে এমনটা মনে হয়। কিন্তু সেই রাতেই আবার ঘটল অন্য কিছু। রাফির ঘর থেকে কান্নার শব্দ এলো। তনিমা দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ কাঁদছে। সে বলল, ভাইয়ার পাশে একজন দাঁড়িয়েছিল, কিন্তু ভাইয়া ঘুমোচ্ছে। আমি দেখেছি। রিয়াজ সাহেব ছেলেকে দেখে বুঝলেন সে ঠিকই ঘুমাচ্ছে, কিন্তু ঘরের বাতাস ঠান্ডা হয়ে আছে। আর টেবিলের উপর রাখা পানির গ্লাসটায় ছোট ছোট বুদবুদ উঠছে, যেন কেউ ফু দিচ্ছে। রাতটা শেষ হলো ফজরের আজানের সাথে। কিন্তু সকালে কাজের মেয়ে এসে দরজার সামনে বসে কাঁদতে লাগলো। ভাই, আমি আর কাজ করব না। গত রাতে বারান্দায় সাদা জামা পরা মানুষ হাঁটছিল। রিয়াজ সাহেব তখনও বুঝতে পারেননি গুলশান 2-এর বাড়ি নাম্বার 47-এ তারা একা নন। কেউ আছে, কেউ দেখছে। প্রথম ঘটনার পর থেকে মাহমুদা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। রাত হলে তার চোখে সেই ছায়া ভেসে উঠত। চোখ বন্ধ করলেই মনে হতো কেউ ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। রিয়াজ সাহেব যদিও বিষয়টা হালকাভাবেই নিচ্ছিলেন, তবুও ভেতরে ভেতরে তিনিও কিছু অনুভব করছিলেন। ঘরে ঢুকলেই হালকা ঠান্ডা বাতাস আর একটা পুরনো আতরের গন্ধ যেন সবসময় ভাসে ঘরে। একদিন বিকেলে তিনি দেখলেন বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছেন একজন অচেনা মানুষ। দাড়ি টুপিওয়ালা, মাঝবয়সী, চোখ শান্ত ভাব। লোকটি বলল, ভাই, আমি কিছুদিন আগে বাড়িতে ভাড়া থাকতাম। রিয়াজ সাহেব অবাক, আপনি? কিন্তু আমি তো জানতাম এই বাড়ি অনেক বছর ধরে খালি ছিল। লোকটি মৃদু হাসল। সবাই তাই বলে, কিন্তু আমি ছিলাম কিছুদিন। নাম প্রকাশ করতে চাই না ভাই, শুধু বলবো জায়গাটা ভালো না। তারপর তিনি নিচু গলায় বললেন, বাড়ির পেছনের দিকের বড় আম গাছটার নিচে খুঁড়লেই কিছু পাবেন। এই কথাটা বলে মানুষটা চলে গেল। আর রিয়াজ সাহেব যতই চাইলেন সেই ভাড়াটাকে আর খুঁজে পাননি কখনো। রাত নামতেই অদ্ভুত সব শব্দ শুরু হলো আবার। তনিমার ঘরের দরজা ঠক ঠক শব্দ করছে। রাফির ঘরে বাতি নিজে থেকে নিভে যাচ্ছে। আর মাহমুদা একবার নিশ্চিত কেউ আছে। তিনি কোরআন শরীফ খুলে সূরা বাকারার আয়াত পড়তে শুরু করলেন। আয়াত শেষ না হতেই বারান্দার দরজার কাচ ফেটে গেল শব্দ করে। একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, এই ঘর আমাদের। রিয়াজ সাহেব দরজা খুলতে গিয়ে দেখলেন মেঝেতে পানি জমে আছে, অথচ কোথাও লিক নেই। আর পানির মধ্যে ভাসছে একটা সাদা কাপড়ের টুকরো। তিনি সেটি হাতে নিলেন
কাপড়টায় পুরনো আরবি হরফে কিছু লেখা। বিসমিল্লাহ না পড়ে এখানে প্রবেশ করেছিল তারা। পরদিন রিয়াজ সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি পেছনের আম গাছটার নিচে খুঁড়বেন। দুজন শ্রমিক নিয়ে খোঁড়ার কাজ শুরু করলেন। 1.5 হাত মাটি খোঁড়ার পর দেখা গেল পুরনো লাল ইটের গাঁথুনি, তার ভেতরে একটা ছোট পিতলের বক্স। বাক্সটা খুলতেই ভেতরের কাপড়ে মোড়ানো কিছু হাড় আর এক শিশুর হাতের কবজির ব্রেসলেট, যার ওপরে লেখা ছিল ইংরেজিতে রেজওয়ানা 1971। মাহমুদা চিৎকার করে উঠলেন, এই নামটা আমি গতকাল স্বপ্নে শুনেছি। এক মহিলা আমার সামনে এসে বলেছিল আমি রিজওয়ানা, আমার দোয়া হয়নি। রাত নামলো ভয়াবহ নীরবতায়। বাড়ির বাতিগুলো জ্বলে উঠছে, নিভছে। রাফি হঠাৎ ঘুম থেকে উঠে বলে, মা, এক আপু আমার ঘরে বসে আছে। মাহমুদা ছুটে গেলেন, দেখলেন জানালার পাশে চুলে ঢাকা এক নারী ছায়া বসে আছে। মুখটা দেখা যায় না, কিন্তু তার দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। নারীটি ধীরে ধীরে বলল, আমার কবর অন্য জায়গায়, তোমরা আমার জায়গায় ঘর তুলেছ। এই মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল। রিয়াজ সাহেব তখনই একজন আলেম ডেকে আনেন। আলেম সাহেব কোরআনের আয়াত পড়তে শুরু করলেন এবং পড়তে পড়তে বলেন, এই জায়গায় অন্য জগতের অধিবাসী আছে। হয়তো 1971 সালে কারো মৃত্যু হয়েছিল অন্যায়ভাবে, আর সেই আত্মা এখনও মুক্ত হয়নি। তিনি পরামর্শ দিলেন, এখানে মিলাদ পড়াতে হবে আর কবরের দোয়াও দিতে হবে। রিয়াজ সাহেব রাজি হলেন, কিন্তু তারা জানতেন না বাড়ি নাম্বার 47-এর গল্প এখানেই শেষ নয়। কারণ সেই রাতেই এক ভয়াবহ ঘটনা ঘটল, যা এই বাড়িকে পরিণত করল ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর ঠিকানায়। রাত তখন 2:45। বাইরে নিস্তব্ধতা, শুধু দূরের কোনো গলিতে কুকুরের ডাক। বাড়ির সব বাতি বন্ধ, শুধু করিডোরে একটা বাতি হালকা টিমটিম করছে। রিয়াজ সাহেব মসজিদের ইমাম সাহেবের পরামর্শে ঘরে বসেই কোরআন তেলাওয়াত করছিলেন। মাহমুদা পাশে বসে তসবিহ হাতে, চোখে ঘুম নেই। রাফি আর তানিমা দুইজনেরই শরীর কাঁপছে জ্বরে, যেন কিছু তাদের শক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করিডোরের বাতিটা নিভে গেল। এরপর পুরো বাড়িটা কেঁপে উঠল। বারান্দা থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আমার কবর কেন ভাঙলে তোমরা? রিয়াজ সাহেব দরজার কাছে দৌড়ে গেলেন। দেখলেন জানালার বাইরে সাদা কাপড়ে ঢাকা এক মহিলা দাঁড়িয়ে। চুল কাঁধ ছুঁয়ে পড়ছে, চোখে গভীর কালো দাগ। তার পায়ের নিচে মাটি দেখা যাচ্ছে না, যেন ভাসছে। মাহমুদা সাহস করে বললেন, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে এলো। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু তাতে এক অদ্ভুত কষ্টের সুর। আমার নাম রিজওয়ানা, আমি এই ঘরের নিচেই ছিলাম। 1971 সালের মার্চ মাসে আমাকে এখানে মেরে পুঁতে রেখেছিল ওরা। রিয়াজ সাহেব আর মাহমুদা হতবাক হয়ে গেলেন। রিজওয়ানার চোখে পানি জমে উঠল। আমি শুধু চেয়েছিলাম দোয়া, কেউ পড়েনি, তাই আমি শান্তি পাইনি। এরপর ঘরের বাতাস কাঁপতে শুরু করলো, দেয়ালের ঘড়ি থেমে গেল আর জানালার কাঁচ ভেঙে পড়ল। তানিমা ঘুমের ঘর থেকে চিৎকার করে উঠল, আম্মু, এক আপু আমার পাশে বসে দোয়া চাইছে। রিয়াজ সাহেব সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কণ্ঠ ভারী হলেও আয়াত শেষ করলেন পুরোটা। শেষ আয়াত পড়া শেষ হতেই রিজওয়ানার ছায়াটা ধীরে ধীরে মিলে যেতে লাগলো। তার চোখে যখন শান্তি, মুখে তখন হালকা হাসি। শেষবারের মতো বলল, আমার কবরের উপর সূরা ইয়াসিন পড়ে দিও।
আর তারপর পুরো ঘরে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে গেল, যেন আতর আর মাটি একসাথে মিশে গেছে। পরদিন সকালে রিয়াজ সাহেব স্থানীয় ইমাম সাহেবকে নিয়ে পেছনের জায়গায় ছোট্ট একটি কবর তৈরি করেন। সেখানে মিলাদ ও দোয়া পাঠ করা হয়। সবার চোখ অশ্রু, কেউ বলে এটা আল্লাহর কুদরতের নির্দেশনা। সেদিনের পর থেকে বাড়ি নাম্বার 47-এ আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। বাচ্চারা সুস্থ হলো, মাহমুদা শান্তিতে ঘুমাতে পারলেন, বাড়ির বাতাসে সেই ঠান্ডা ভাবও উধাও হয়ে গেল। কিন্তু একটা বিষয় আজও রহস্য, যখন মিলাদের পর সবাই বের হয়ে যাচ্ছিল, রিয়াজ সাহেব পেছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন বাতাসে ফিস ফিস আওয়াজ এলো, ধন্যবাদ, আমি শান্তিতে আছি। তিনি তাকিয়ে দেখলেন দেয়ালের ছায়ায় এক নারীর অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রোদে। এই ছিল গুলশান 2-এর বাড়ি নাম্বার 47-এর ঘটনা। মেহেদী হাসানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের হ্যালোইন স্পেশাল পর্বটি শেষ করছি রায়ান ফারদিনের একটা ঘটনা দিয়ে, প্যারানরমাল সোসাইটি থেকে নেয়া। আর আপনাদেরকে বলে রাখি, যারা ভূতের গল্প লিখতে বা বলতে পছন্দ করেন বা পড়তে পছন্দ করেন, তারা চাইলে প্যারানরমাল সোসাইটি গ্রুপ এবং প্যারানরমাল সোসাইটি বিডি পেজে জয়েন করতে পারেন। তো শুরু করছি তিনি যেভাবে লিখেছেন। ঘটনাটি মোটামুটি অনেক আগের, সালটা ঠিক মনে করতে পারছি না। আমার ধারণা অনুযায়ী 2006 সাল হতে পারে। তখন গ্রামের দিকে বিদ্যুৎ ছিল না তেমন। আমাদের গ্রামে ইলেকট্রিসিটি থাকলেও আমার বোনদের আশেপাশের গ্রামেও ইলেকট্রিসিটি ছিল না। গ্রামের বাজারগুলোতে কুপিবাতি, হারিকেন, জেনারেটর টাইপের কি একটা ব্যাটারির মতো যন্ত্র অথবা কোনো কোনো দোকানে সৌর বিদ্যুৎ চলত। গ্রামের মানুষ বাজারে গেলে সন্ধ্যার মধ্যেই ফিরে আসার চেষ্টা করত। আর সবার সাথে ব্যাটারি চালিত টর্চ লাইট থাকতো। সেই সময়ে আমি আমার বোনের বাসায় ছিলাম। আমার ভাইগনা আর আমি পিঠাপিঠি ছিলাম, তাই দুষ্টুমি চলতেই থাকতো সবসময়। সেদিন হাটবার ছিল, আমরা 2 মামা ভাগ্নে মিলে বাজারে চলে গিয়েছিলাম। কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাওয়া লাগে। অনেকেই সে সময় সাইকেল চালাতো, মোটর সাইকেল হাতে গোনা কয়েকজনেরই ছিল। হাট যেহেতু বিকেলবেলা শুরু হয়, আমরা দুপুরে খেয়ে বের হয়ে যাই। হাটে গিয়ে পড়ি মহা বিপদে। যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। শীতকাল ছিল, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তার উপর আবার শীতের জামাও নিয়ে আসিনি আমরা। আমার ভাইগনার গ্রামের লোকেরা ছিল বাজারে, তারা ওকে চিনে। আমাদের এক সেলুনে বসিয়ে রাখে, আর ওই দিক থেকে আমাদের খোঁজার জন্য বাড়ি থেকে আমার ভাইগনার চাচাতো ভাই চলে আসে, যে আমাদের চেয়ে 4-5 বছরের বড় হবে। টিনের ছিল বলা যায়, মাদ্রাসায় পড়তো। ওর সাইকেল নিয়ে আমাদের খুঁজতে আসে। আমাদের খুঁজে পেয়েও ও তাড়াহুড়া করে আমাদের নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সমস্যা বাধে অন্ধকার। বাড়িতে যাওয়ার রাস্তা দুটো, একটা পুরোটাই কাঁচা রাস্তা। আমরা যেদিকে এসেছিলাম ওই রাস্তাটা, এই রাস্তার পুরোপুরি অন্ধকার। আর একটা রাস্তা অর্ধেকেরই বেশি পাকা, এরপর চিপা ছাপা আর জঙ্গল পার হয়ে যাওয়া লাগে। তবে পাকা রাস্তায় একটু পর পর দোকান থাকায় রাস্তায় টুকটাক আলো ছিল। 2 রাস্তাতেই হন্টেড প্লেস আছে। প্রথমটায় একটা ব্রিজ আর দ্বিতীয়টায় একটা বাঁশঝাড়। আমরা সিদ্ধান্ত নিলাম ওই বাঁশঝাড় দিয়েই যাব। মোটামুটি সারা রাস্তা ঠিকঠাক মতো যাওয়ার পরই যখন ওই জঙ্গলে ঢুকলাম, অন্ধকার তত ঘন লাগছিল। মনে হচ্ছিল চারপাশ থেকে অনেকগুলো চোখ তাকিয়ে আছে। তাই আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আর সাথে সাথেই সাইকেলটা একটা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। আমি সহ বাকিরা ছিটকে পড়ে যাই। কিন্তু অন্ধকার এত গভীর ছিল, আমরা কেউই কাউকে দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল জোরে বাতাস হচ্ছে, কিন্তু সব কিছু নিস্তব্ধ। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছিল। শুনেছি এখানে অনেকের সাথেই নাকি জিনেরা মারামারি করেছে। পরের দিন নাকি তাদের লাশ মাটিতে পোতা অবস্থায় ছিল। ভয়ঙ্কর কিছু তখনও চোখে পড়েনি। বারবার ভাবছিলাম চোখের সামনে খারাপ কিছু না পড়ে যায়। এসব ভেবে ভেবে কলিজা শুকিয়ে যাচ্ছিল। আর আল্লাহ আল্লাহ করছিলাম।
আমার ভাইগনার কাজিন মাদ্রাসায় পড়তো, ও জোরে জোরে দোয়া পড়ছিল। আমরা সূরা ফাতিহা জানতাম তখন, কিন্তু মনে আসছিল না কিছুই, তাই আল্লাহু আকবার বলছিলাম চোখ বন্ধ করে। আশেপাশে কোনো বাড়িও নেই, কিন্তু হঠাৎ একটা আলোর ঝলকানি চোখে পড়তেই চোখ খুলি। জঙ্গলের মাঝখান থেকে কেউ একজন হারিকেন হাতে জিজ্ঞেস করছে, কি হয়েছ তোমাদের? চাদর দিয়ে শরীর ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওনার কথা শুনে আমাদের ভয় একটু কাটলো। আমার ভাইগনার কাজিন ওনাকে পরিচয় দিয়ে বলল, আমরা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম। তারপর তাড়াতাড়ি করে সাইকেল উঠানো হলো, খেয়াল হয় আমাদের পায়ে জুতা নেই। জুতার কথা বলতেই সামনের ওই লোক এক মুহূর্তে আমার জুতাটা আমার সামনে রাখে আর বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমরা আর কোনো কথা না বলে দ্রুত বাসায় আসি। বাকি রাস্তা আর কোনো সমস্যা না হলেও বাসায় এসে আমি আর ভাইগনা ভয়ে অসুস্থ হয়ে পড়ি। তারপর বিভিন্ন আমল করা, পানি পড়া খেয়ে আমরা সুস্থ হই ঠিকই, কিন্তু অনেক দিন পর্যন্ত আর ওই রাস্তায় চলাচল করিনি। এখনও আমার মনে হয় হারিকেন হাতে এগিয়ে আসা ওই লোকটা কোনো ভালো জিন ছিল, যিনি আমাদের হেল্প করতে এসেছিলেন। আল্লাহর রহমতে আমরা ওই দিন বেঁচে গিয়েছিলাম। তো এই ছিল আজকের মতো হরর স্পেশাল উইথ সিয়ানা স্পেশাল এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও কোনো নতুন ঘটনা নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই নিজেকে ভালোবাসবেন এবং আশেপাশের সবাইকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন। আর আপনারা যারা জানাতে চান গল্প কেমন হয়েছে বা নতুন কোনো স্টোরি আমাকে দিতে চান, তাহলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন। আর নতুন গল্প আসা পর্যন্ত ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।